আসসালামু আলাইকুম। আজ ২৬ আগস্ট ২০২৪ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আনসারদের ভেতরের ঘটনা ফাঁস করলেন সার্জিস আলম। প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষেধাজ্ঞা, মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত। ছাত্রলীগ নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে, গোপন খবর দিলেন সালমান রহমান। এবার বিস্তারিত। আনসারদের ষড়যন্ত্রের ভেতরের ঘটনা ফাঁস করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেছেন, আনসারদের কথা ও কাজের ধরনই প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ভিন্ন। সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, বিগত এক সপ্তাহ ধরে ঢাকার সরকারি ও প্রাইভেট অন্তত ২০টির অধিক হাসপাতালে ঘুরে ঘুরে আমরা আমাদের আহত ভাইদের দেখেছি। ডাক্তার, রোগী, স্টাফদের সঙ্গে কথা বলেছি। এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থার ভিতর ও বাইরের নানান গল্প জেনেছি। সেগুলো আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই। তিনি আমাদের কথাগুলো শুনতে আমাদেরকে ডাকেন। আবার আমাদের ত্রাণ নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাওয়া ট্রাকগুলো কিংবা যে গাড়িগুলোতে ত্রাণ বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসে আসছিল সেগুলো ক্যাম্পাসে পৌঁছাতে পারছিল না। তাছাড়া বন্যা কবলিত এলাকার নানা প্রত্যন্ত প্রান্ত থেকে কল মেসেজ আসছিল ত্রাণের জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলতে যাই। এই দুই বিষয় নিয়ে কথা বলতে যাওয়ার সময় আমরা সচিবালয়ের চারপাশের রাস্তাগুলো অবরুদ্ধ করে আনসারদের আন্দোলন দেখতে পাই। পরে এ বিষয়টিও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাই। আমরা জানতে পারি আমাদের পূর্বেই আমাদের অন্য দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলে যৌক্তিক সমাধানের আহ্বান জানান। পরে আমাদের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাদের সাথে কথা বলে তখনই আলোচনার আহ্বান জানায় এবং ৭ সদস্যের একটি টিম নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ একাধিকবার আলোচনায় বসে। তাদের অনেক দাবি মেনে নেওয়া হয় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাকি দাবিগুলোর বিষয়ে ধৈর্য ধরে যৌক্তিক সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু একটা গোষ্ঠী এসব আলোচনা মানতে চাচ্ছিল না। তাদের কথা ও কাজের ধরনই প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ভিন্ন। না হলে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনার পরও সচিবালয়ে সকলকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা কি? অথচ তখন তাদের প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরেই ছিল। যখন দেশের ২টি বিভাগে প্রায় ১০টি জেলায় লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত, তখন সেখানে সর্বোচ্চ সহযোগিতা না করে রাষ্ট্রকে এভাবে অস্থিতিশীল করার কারণ কি? আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে প্রশ্ন করতে চাই, পুলিশ কবে পুরোদমে মাঠে নামবে? সচিবালয়ের নিরাপত্তার এই অবস্থা কেন? ছাত্র জনতাকে কেন যেতে হবে? আমার ভাইদের ওপর গুলি কেন চালালো? এই আর্মস আনসার পেল কোথায়? পরিশেষে দেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের অত্যাচার তো মুখ বুঝেই অনেক সহ্য করেছেন। এবার রাষ্ট্র গঠনের জন্য অন্তত কয়েক মাস ধৈর্য ধরুন। একটা সিস্টেম কয়েকদিনে পরিবর্তন করা সম্ভব নয়। ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তন হন, পরামর্শ দিন, ধৈর্য ধরুন, অতঃপর প্রশ্ন করুন। আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়বই ইনশাআল্লাহ। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের বিশৃঙ্খলার ঘটনা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বেলা ১১টার পর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক ১০,০০০ আনসার সদস্য একত্র হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে।
এ সময় 6 জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এমতো অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে এনগেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসাররা নিবৃত্ত না হয়ে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা, ডিজি, আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তারা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন। মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। রোববারের ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন আহত হন। সরকারকে অস্থিতিশীল করতে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভের পর শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেল রিকশাওয়ালারা। এ সময় তারা অটোরিকশা বন্ধে 72 ঘন্টা সময় বেঁধে দেন। সোমবার সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর 12:15টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা। এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে চলবে না, অটোরিকশা চলবে না, অবৈধ অটোরিকশা চলতে দেয়া হবে না, বাংলাদেশে বৈষম্য মানি না, মানব না, জালো রে জালো, আগুন জালো ইত্যাদি স্লোগান দেন। রিকশাওয়ালাদের দাবি, আগে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতো না, তখন প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না, ফলে প্যাডেল রিকশাওয়ালারা তেমন ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে। মোবারক আলী নামের একজন রিকশা চালক জানান, ভাড়া না পেলে আমাদের পেট কিভাবে চলবে, আমাদের সংসার কেমনে চলবে? তাই আমাদের দাবি, আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলতো না, সেই নিয়ম আবার চালু করতে হবে। আমরা না হলে না খেয়ে মরব। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদেরকে এটা করার জন্য আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা মঙ্গলবার বা যে কোনো দিন প্রত্যাহার হবে বলে জানিয়েছিলেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সাংবাদিকদের তিনি একথাও জানান। এ সময় আরও 2 আইনজীবী তার সঙ্গে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গণতান্ত্রিক এ দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয়। এই পর্যায়ে পদক্ষেপ নিলে পরে সমাধান করা সম্ভব। এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য মতে আমরা আশা করছি দ্রুততম সময়ে, এমনকি আগামীকালের মধ্যেই আদেশটি প্রত্যাহার হবে বলে কনফার্ম করেছে। জামায়াত আইনি পদক্ষেপ অনুসারে চলতে চায় জানিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা আইনজীবী হিসেবে সন্ত্রাস দমন আইনের 19 ধারা এবং 18 ধারায় পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি দেখা আমাদের কাজ। তিনি বলেন, 5 আগস্ট তৎকালীন সরকারের পতন হওয়ার পর জামায়াত ইসলামীকে সেনাপ্রধান সহ রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্যত জামায়াত ইসলামীর সঙ্গে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাভাবিক এবং অন্যান্য রাজনৈতিক দলের মতোই সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এর আগে গত 1 আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এর 3 দিন পর গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্য মন্ত্রী, সংসদ সদস্যরাও জনরোষের মুখে আত্মগোপনে চলে যান। সিলেটের বিয়ানীবাজারে আহমদ শরীফ সামি নামের এক ছাত্রলীগ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তিনি জামায়াত ইসলামের সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন। আহমদ শরীফ সামি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার
শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে। ছাত্রলীগ ত্যাগ করে জামায়াতে যোগদানের বিষয়টি আহমদ শরীফ নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বেচ্ছায় সজ্ঞানে আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একাত্মতা ও সহমত পোষণ করে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এদিকে আহমদ শরীফ স্বামী জামায়াতে ইসলামীতে যোগদান করায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নিউ মার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশ রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবি পুলিশ কার্যালয়ে সালমান এফ রহমানের রিমান্ড চলছে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে এসেছে। সেখান থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০,০০০ লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন। জবাবে ডিবি কর্মকর্তা বলেন, আপনাকে ছাড়া হবে না, একের পর এক মামলায় কমপক্ষে ১ বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। এ সময় সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায়, গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কিভাবে সরকারের পতন ঠেকিয়ে দেয়। সালমান এফ রহমান বলেন, আমরা আমেরিকার পক্ষেই আছি, এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম। আমরা তাদেরকে আরও বুঝিয়েছিলাম, বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হয় তবে তারা অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, এত সুখ আপনার থাকবে না, যত শান্তিতেই ভারতে থাকেন না কেন, বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে। আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন, আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ ছাত্রদের হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে, আরও মামলা হবে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হও, মোদী সরকারের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে, তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে। আনসারদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৬ বছরে আপনাদের দাবি কোথায় ছিল? ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরপর আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? এসব তদন্তে বের হবে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের কাছে অনেকেই আসেন কিছুটা সহানুভূতির জন্য বা কোনো উপকারের জন্যে। তখন অনেক সময়ই আমরা তাদেরকে নিরাশ করি। আমার পরামর্শ হচ্ছে, কাউকে নিরাশ করবেন না। আপনি যদি না পারেন তাহলে আপনি আশা দেন, অনুপ্রেরণা জাগান। নিরাশা তৈরি করলে একটা মানুষ প্রচণ্ডভাবে ভেঙে যায়, তার স্বপ্নগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই জন্যে যেই আসুক না কেন, আপনি স্পষ্ট করে বলুন যে আমি হয়তো ঠিক আপনাকে যথার্থ কাজটি করে দিতে পারবো না, কিন্তু আমি কিছু বুদ্ধি দিতে পারি, আমি কিছু পরামর্শ রাখতে পারি যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। সুতরাং আসুন, মানুষকে অনুপ্রেরণা দেই, হতাশা নয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বিলম্বিত করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি জানিয়েছেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতি আলোচনার বিষয়টি এই সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে। প্রতিবেদনে বলা হয়, কায়রোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোববার নাসরুল্লাহ বলেন, ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ নিতে আমরা তাৎক্ষণিকভাবে হামলার প্রস্তুতি নিয়েছিলাম। তবে আমরা বুঝতে পারি যে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র আমাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল এবং তাড়াহুড়ো করলে পরাজয়ের সম্ভাবনা ছিল। এর পাশাপাশি গাজা সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চেয়েছিলাম। হিজবুল্লাহ প্রধান বলেন, লেবাননের স্বার্থে প্রতিশোধের সময় বিলম্বিত করা হয়নি, তবে এই বিলম্বের ফলে ইসরায়েল এবং তার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। নাসরুল্লাহ বলেন, রোববার হিজবুল্লাহ সিদ্ধান্ত নেয় যে তারা
তাদের অন্যান্য মিত্রদের থেকে আলাদাভাবে কাজ করবে এবং তাদের নিজস্ব বিষয়ে বিবেচনা করে এগিয়ে যাবে, যা পরবর্তীতে প্রকাশ করা হবে। হিজবুল্লাহ প্রধান আরও বলেন, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীসহ প্রতিরোধ পক্ষের অন্যান্য সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেবে। রোববার রাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায় যখন ইসরায়েল হিজবুল্লাহ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের বিরুদ্ধে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এই হামলাকে ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে। পরে তারা জানায় যে তাদের প্রথম ধাপের অপারেশন শেষ হয়েছে। হিজবুল্লাহ প্রধান জানিয়েছে তাদের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের গ্রিলট সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা তেল আবিব থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। হাসান নাসরুল্লাহ বলেন, আমরা যখন আমাদের প্রতিশোধ পরিকল্পনা করি তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বেসামরিক স্থাপনা ও জনসংখ্যাকে লক্ষ্যবস্তু বানাবো না, বরং তেল আবিবের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করব, যা ফুয়াদ শুকরের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা গ্রিলট ঘাঁটিটি বেছে নিয়েছিলাম কারণ এখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইউনিট 8200 অবস্থান করছে, যা রাজনৈতিক হত্যার জন্য দায়ী। হিজবুল্লাহ প্রধান বলেন, এই অপারেশন দুটি ধাপে সম্পন্ন হয়েছে। প্রথমে একযোগে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পরে ড্রোন ব্যবহার করা হয়। ফলস্বরূপ আমরা ইসরায়েলের আয়রন ড্রোনকে বিভ্রান্ত করতে সক্ষম হই এবং আমাদের তথ্য অনুযায়ী কিছু ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে, কিন্তু শত্রুপক্ষ এই তথ্য গোপন করছে বলে মন্তব্য করেন নাসরুল্লাহ। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।